মেয়েটির নাম সোহিনী। বয়স ২৩ বছর। ওই বয়সে সে যা ভুল করেছিল সেটার শাস্তি আজও পাচ্ছিল। জেনে বুঝে ভুল করা ও অজান্তে ভুল করা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। সোহিনী যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে আসে তখন সে বরকে ছেড়েই থাকতো। মানে তার বর টাকা পয়সা কম পাওয়ার জন্য বাইরের রাজ্যে কাজ করত এবং সোহিনী তার জ্যাঠানী রুমা ও তার জ্যাঠানীর ছেলে এবং তার ভাসুরের সঙ্গেই থাকতো। সোহিনীর বরেরা ২ ভাই ছিল। সোহিনী শ্বশুর-শাশুড়ি অনেক আগেই মারা গেছিল। তাদের ২ ভাইয়ের মধ্যে খুবই মিল ছিল। তাই সোহিনীর বর তার দাদা ও বৌদির ভরসায় তার বউকে বাড়িতে রেখেছিল। তারা ২ ভাই একই বাড়িতেই থাকত। শুধু সোহিনীর বর বেশি টাকা ইনকাম করার জন্য বাইরে কাজ করত। বিয়ের আগে থেকেই সোহিনীর বর বাইরে কাজ করত এবং সোহিনীর ভাসুর নিজের গ্রামে ছেলে ও বউকে নিয়ে একসঙ্গে থাকত এবং ওখানে একটা ছোটখাটো অফিসে কাজ করত। সোহিনীর জ্যাঠানীর নাম রুমা। রুমার ছেলের বয়স ১৪ বছর। সোহিনী সারাদিন তার জ্যাঠানির সঙ্গেই মিলেমিশে কাজকর্ম করত এবং একসঙ্গেই তারা খাওয়া-দাওয়া করত। রাতের বেলা যখন সোহিনী তার ঘরে থাকত তখন সে নিজেকে খুব একা মনে করত এবং সারারাত ধরে তার বরের সঙ্গে ফোনেই কথা বলত। সোহিনী দেখতে খুবই সুন্দর ছিল এবং তার ফিগারও খুব সুন্দর ছিল। সোহিনীর বর সোহিনীকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারেনি। কারণ সোহিনীর বর যেখানে কাজ করত সেখানে সে একটা রুমে ছেলেদের সঙ্গেই থাকত এবং তারা ৫ জন মিলে রুমটাকে শেয়ার করত। ওইজন্য সোহিনীর বর সোহিনীকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারেনি। সে বলেছিল যখন সে কোনো ফ্ল্যাট ভাড়া নিবে তখন সে সোহিনীকে নিজের সঙ্গে নিয়ে যাবে। সোহিনীর বরের নাম অমিত। অমিত সোহিনীকে অনেক ভালোবাসত। কিন্তু প্রত্যেকদিন রাতে সোহিনী তার নিজের রুমে এসে একা ফিল করত এবং সে মনে, মনে ভাবত অমিত তার পাশে থাকলে কত ভালোবাসত এবং তার চাহিদাও পূরণ করত। সোহিনী যেহেতু ২৩ বছরের জোয়ান মেয়ে ছিল এবং বিবাহিত ছিল তাই তার শারীরিক চাহিদা মনে আসা একটা স্বাভাবিক ব্যাপার। সোহিনীও তার জ্যাঠানির সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। তার জ্যাঠানি ও সোহিনীকে খুব ভালোবাসত। একদিন দুপুরবেলা সোহিনীর গায়ে হাতে খুব ব্যথা হয়। তখন সোহিনীর ভাইপো তার ছোট মাকে বলে, "ছোট মা, আমি তোমার কোমর মালিশ করে দিচ্ছি। তাহলে তুমি অনেকটা আরাম পাবে।" তখন সোহিনী বলে, "তুমি আমার কোমর মালিশ করে দিবে? আচ্ছা ঠিক আছে।" এই বলে সে লাল তেলের বাটিটা তার ভাইপোর হাতে দিয়ে দেয়। সে তখন তার ছোট মায়ের কোমরে তেল মালিশ করা শুরু করে। সোহিনী তখন খুব আরাম পায়। এবং সে অন্য কিছু ভাবতে শুরু করে দেয়, যেটা তার ভাবা মোটেই উচিত হয়নি। সোহিনী অনেক বেশি ছটফট করছিল তার বরের কাছে যাওয়ার জন্য। তার কাজবাজ হয়ে গেলে সারা দিন সে বরের সঙ্গে ফোনে কথা বলত। একদিন হঠাৎ করে রুমা বলে, "সোহিনী, আমার মায়ের খুবই শরীর খারাপ হয়েছে। আমাকে এক্ষুনি বাবার বাড়ি যেতে হবে। আমি আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তোমার দাদা আসলে বলে দিবে আমাকে হঠাৎ করে যেতে হয়েছে। কারণ তোমার দাদাকে আমি ২ বার ফোন করেছিলাম। কিন্তু সে অফিসে হয়তো অনেক ব্যস্ত আছে। তাই আমার ফোন রিসিভ করতে পারেনি। আমি বাবার বাড়ি পৌঁছানোর পরে তোমার দাদাকে ফোন করে বলে দিব। তার আগে যদি তোমার দাদা বাড়ি চলে আসে তাহলে তুমি তোমার দাদাকে বলে দিবে।" সোহিনীর জ্যাঠানির যার নাম ছিল রুমা, রুমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। সেই কারণে রুমাকে তখনই তার মায়ের কাছে চলে যেতে হয়। বাড়ি থেকে যাওয়ার সময় রুমা বলে দিয়ে যায়, "সোহিনী, তোমার দাদাকে একটু খাবারটা দিয়ে দিও।" সোহিনী তখন বলে, "আচ্ছা ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও। দাদা আসলে আমি বলে দিব। আর খাবারও দিয়ে দিব।" সেদিন সোহিনীর ভাসুর ঘরে আসা মাত্রই বাথরুমের মধ্যে ঢুকে পড়ে। সোহিনী তখন বলার সুযোগও পায়নি যে রুমা বাড়িতে নেই। কিছুক্ষণ পরে তার ভাসুর বাথরুম থেকেই চিৎকার করে বলে, "রুমা, তাড়াতাড়ি আমার টাওয়ালটা দাও।" সোহিনী তখন রান্নাঘর থেকে ছুটে আসে এবং টাওয়ালটা হাতে নিয়ে তার ভাসুরকে দিতে গেলেই তার ভাসুর হাত ধরে বাথরুমের মধ্যে টেনে নেয় এবং সোহিনীও ভিজে যায়। তার ভাসুর যখন সোহিনীর দিকে তাকায় তখন সে লজ্জায় পিছন দিকে মুখ করে তাকায়। সোহিনী তখন তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে আসে। নিজের ঘরে গিয়ে জামাকাপড় চেঞ্জ করে তার ভাসুর যখন রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে আসে, তখন সোহিনীকে বলে, "রুমা কোথায় গেছে?" সোহিনী তখন বলে, "দাদা, রুমা দিদি বাড়িতে নেই, বাবার বাড়ি চলে গেছে। আপনার শাশুড়ি অনেক অসুস্থ। দিদি আপনাকে ফোন করেছিল কিন্তু আপনি ফোন ধরেননি।" সোহিনীর ভাসুর তখন বলে, "হ্যাঁ, আমার মোবাইলে ২ টো মিস কল ছিল কিন্তু আমি আর কল ব্যাক করতে পারিনি। অনেক বেশি ব্যস্ত থাকার জন্য। ঠিক আছে, খাবারটা খেয়ে আমি রুমাকে ফোন করব।" এটা বলে সে সোহিনীর ভাসুর টেবিলে বসে পড়ে। সোহিনী তখন বলে, "দাদা, আমি আপনার খাবার নিয়ে আসছি।" এবং সোহিনী তার ভাসুরকে খেতে দেয়। তার ভাসুর সোহিনীকে জিজ্ঞেস করে, "তুমি খেয়েছো?" সোহিনী তখন বলে, "হ্যাঁ দাদা, আমি খেয়ে নিয়েছি।" সোহিনীর ভাসুর তখন বলে, "আমি বুঝতে পারিনি যে তখন তুমি ছিলে। তাই আমি ভুল করে তোমাকে বাথরুমে হাত ধরে টেনে নিয়েছিলাম। ওটার জন্য আমাকে কিছু খারাপ মনে করো না। আমি ভেবেছিলাম রুমা আছে।" সোহিনী তখন লজ্জা পেয়ে বলে, "ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না।" সেদিন ১ম সোহিনী তার ভাসুরের সঙ্গে এত কথা বলেছিল।
তার ভাসুরের সঙ্গে অনেকক্ষণ গল্প করার পরে তারা নিজের নিজের রুমে চলে যায়। রাতের বেলা যখন সোহিনীর ভাসুর খেতে বসে, তখন তার ভাসুর সোহিনীকে বলে, তুমিও চলে এসো, একসঙ্গে বসে খেয়ে নাও। সোহিনী তখন বলে, না দাদা, আপনার খাওয়া হয়ে যাক, তারপরেই আমি খাবো। তার ভাসুর বলে, না না, এখানে বসে একসঙ্গে খাওয়া হবে তো, তুমিও আমার সঙ্গে বসে খেয়ে নাও। তারপর সোহিনী তার ভাসুরের কথা শুনে একসঙ্গেই খেতে বসে যায় এবং তারা খেতে বসে বিভিন্ন রকম গল্প করে। খাওয়া দাওয়ার পরে সোহিনী যখন থালা বাসন রান্নাঘরে নিয়ে যাচ্ছিল, তখন তার ভাসুরও তার সাহায্য করে দিচ্ছিল। সোহিনী তখন বলে, থাক দাদা, আপনাকে এসব করতে হবে না, আমি করে নিব। সোহিনীর ভাসুর তখন বলে, না না, তুমি তো সারাদিন একাই কাজ করছো, আমি তোমার একটু সাহায্য করে দিচ্ছি, চলো এই থালা বাসনগুলো আমিও নিয়ে যাচ্ছি তোমার সঙ্গে। ঠিক সেই সময় সোহিনীর বর মানে অমিত সোহিনীকে ফোন করে। সোহিনী দেখে যে অমিত তাকে বারবার ফোন করছে, তাও সোহিনী অমিতের ফোন রিসিভ করেনি এবং সে তার ভাসুরের সঙ্গে গল্প করতে ব্যস্ত হয়ে যায়। রান্নাঘরে অনেকক্ষণ তার ভাসুরের সঙ্গে গল্প করার পরে তারা নিজের নিজের ঘরে চলে যায়। মানে অমিতের দাদা নিজের ঘরে চলে যায় ও সোহিনী নিজের ঘরে চলে যায়। সেদিন সোহিনীর চেহারায় একটা অন্যরকম আনন্দ ছিল। তার ভাসুরের সঙ্গে এত কথা বলে তার মনে একটা আনন্দ ছিল। এর আগে সোহিনী ভাসুরের সঙ্গে কোনোদিন এত কথা বলেনি এবং তার মনে কিন্তু তার ভাসুরের প্রতি একটা আলাদা রকম ফিলিংস আসতে শুরু করেছিল। পরের দিন সকালবেলা সোহিনী তাড়াতাড়ি উঠে তার ভাসুরের জন্য সকালে খাবার তৈরি করে। তার ভাসুর যখন স্নান করে নিজের ঘর থেকে বেরিয়ে আসে, তখন দেখে সোহিনী টেবিলের মধ্যে অনেক রকম খাবার রেডি করে রেখে দিয়েছে। তখন তার ভাসুর বলে, আরে সোহিনী, তুমি এত সকালে উঠে এইসব কি রান্না করেছো? এত খাটাখাটনি করার দরকার কী ছিল? আমি বাইরে না হয় কিছু খেয়ে নিতাম। সোহিনী তখন বলে, বাইরে কেন খাবেন? আমি আপনার জন্য এত রকম নাস্তা তৈরি করেছি। আপনি বাড়ি থেকে পেট ভরে খাওয়া দাওয়া করে তারপরে আপনি অফিসে যাবেন। সোহিনীর ভাসুর তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও চলে এসো। আমরা দুইজন তাহলে একসঙ্গে খাবারটা খেয়ে নিই। ওদিকে সোহিনীর জ্যাঠানির বাবার বাড়ি যেতে মাত্র 2 দিন হয়েছিল। এদিকে সোহিনী তার ভাসুরের সঙ্গে খুবই ফ্র্যাঙ্ক হয়ে গেছিল। সোহিনী তার ভাসুরের সঙ্গে এত বেশি গল্প করতে লেগেছিল যে সে তার চাহিদার কথাও বলতে লেগেছিল। সে যেটা চাইছে সেটা পাচ্ছে না। তখন সোহিনীর ভাসুর সোহিনীকে বলে, আজ তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যাব, তুমি কি আমার সঙ্গে যাবে? সোহিনী তখন বলে, আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি, কিন্তু রুমা দিদি যদি জানতে পারে তখন কি হবে? সোহিনীর ভাসুর তখন বলে, তুমি আমার ভাইয়ের বউ, তাহলে আমার কি এতটুকু অধিকার নেই যে আমি তোমাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি? আর রুমাকে আমি কিছুই বলবো না, তুমি ওটা নিয়ে একদম চিন্তা করবে না। সোহিনী তখন খুব খুশি হয়ে যায় এবং খুশি খুশি তার ভাসুরের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ওদিকে সোহিনী আগে ঘন্টার পর ঘন্টা তার বরের সঙ্গে কথা বলতো, মানে অমিতের সঙ্গে। কিন্তু গত 3 দিন থেকে সে তার বরের সঙ্গেও ফোনে অত বেশি কথা বলতো না। যতক্ষণ তার ভাসুর ঘরে থাকতো, ততক্ষণ সোহিনী তার ভাসুরের সঙ্গে গল্প করতে মত্ত থাকতো। এত বেশি ব্যস্ত থাকতো যে তার বর ফোন করলেও সে পাত্তা দিত না। তার ভাসুর যখন বুঝতে পেরেছিল সোহিনী কী চাইছে, তখন তার ভাসুরও তাকে সুযোগ দিয়েছিল। এবং সেদিন সন্ধ্যাবেলায় তার ভাসুর ঘরে এসে রেডি হয়ে সোহিনীকে ভাড়ার গাড়িতে করে ঘুরতে নিয়ে যায়। প্রথমে তার ভাসুর সোহিনীকে নিয়ে একটা সিনেমা হলে চলে যায়। সেখানে তারা জমিয়ে সিনেমা দেখে। সেখানে তারা প্রথমে সিনেমা দেখে, তারপর তারা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে এবং আসার সময় সোহিনীকে অনেক শপিং করায়। আসার সময় তারা একটা আইসক্রিম কিনেছিল এবং একটা আইসক্রিমে তারা দুজন মিলে খেয়েছিল। ঠিক সেই সময় সোহিনীকে তার বর ফোন করে, মানে অমিত ফোন করে। যেহেতু সেদিন সোহিনী তার বরের সঙ্গে সারা দিন ফোনে কথা বলেনি, তাই অমিতের ফোন দেখে সোহিনী তাড়াতাড়ি ফোন রিসিভ করে এবং কথা বলতে শুরু করে। ওদিকে সোহিনীর ভাসুর গাড়িতে বসে সোহিনীকে ডাক দেয় আর বলে, সোহিনী, তাড়াতাড়ি গাড়িতে চলে এসো, এবার আমাদের বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে তো। ঠিক সেই সময় সোহিনীর বর মানে অমিত শুনতে পায়। তখন সে সোহিনীকে জিজ্ঞেস করে, তুমি বাইরে কার সঙ্গে বেরিয়েছ? তখন সোহিনী তার বরকে বলে, আমার শরীর খারাপ ছিল, তাই আমি দাদার সঙ্গে হসপিটালে এসেছি ডাক্তার দেখাতে। অমিত তখন অনেক ব্যস্ত হয়ে পড়ে আর বলে, তোমার কি হয়েছে? সব কিছু ঠিক আছে তো? সোহিনী তখন বলে, তোমাকে একদম চিন্তা করতে হবে না অমিত, সব কিছু ঠিক আছে। তোমার দাদা আমাকে ডাক্তার দেখিয়ে দিয়েছে। অমিত তখন বলে, আচ্ছা ঠিক আছে,
আর কিছু দরকার হলে দাদার কাছ থেকে নিয়ে নেবে। আমি বাড়ি গিয়ে তখন দাদাকে টাকা দিয়ে দিব। সোহিনী তার বরকে মিথ্যা কথা বলে ফোনটা রেখে দেয়। তারপর সে ভাসুরের সঙ্গে গাড়িতে করে বাড়ি চলে আসে। সোহিনী যখন গাড়িতে তার ভাসুরের সঙ্গে বসেছিল, তখন তার ভাসুরের পাশে মানে একদম গা ঘেঁষে তার ভাসুরের ঘাড়ে মাথা রেখে দেয়। মানে সোহিনী এবার ধীরে ধীরে তার লিমিট ক্রস করছিল। তার ভাসুর বুঝতে পেরেছিল সোহিনী কোনো দিক দিয়ে ইশারা করছে তার কাছে যাওয়ার জন্য। তার ভাসুর তখন সোহিনীর কোমরে হাত রাখে এবং গাড়িতে বসেই সোহিনীর কোমরে ও বুকে হাত বোলাতে থাকে। সোহিনী তখন এক মুহূর্তের জন্যও মনে করেনি যে তার বর অমিত তাকে কতটা ভালোবাসে। গাড়িতে বসেই সোহিনী তার ভাসুরের সঙ্গে লিমিট ক্রস করে দেয়। তারা দুজন একে অপরের সঙ্গে সীমা পার করে। আসলে আমি হলাম সোহিনীর বান্ধবী। সোহিনী নিজে আমাকে তার জীবনের কাহিনী শুনিয়েছিল। সোহিনী মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করত। তার বাবা মা তার দাদার কাছেই খাওয়া দাওয়া করত। সোহিনীর বাবার অনেক বয়স হওয়ার জন্য কাজবাজ করতে পারত না। তার ছেলের কাছেই খাওয়া দাওয়া করত। অনেক কষ্ট করে সোহিনীর বাবা অমিতের সঙ্গে বিয়ে দিয়েছিল। অমিতের অবস্থা সোহিনীর বাবার বাড়ির থেকে অনেক ভালো ছিল। সোহিনী দেখতে যেহেতু অনেক সুন্দর ছিল, তাই অমিত তাকে বিয়ে করেছিল। সোহিনীর সৌন্দর্য দেখে অমিত তার প্রেমে পড়ে গেছিল। অমিত সোহিনীকে মন থেকে ভালোবাসত। অমিত সোহিনীর উপর বিশ্বাস করে নিজের দাদা বৌদির কাছে সোহিনীকে রেখেছিল। কিন্তু সেদিন সোহিনী যখন বাড়ি আসে তখন সে মোবাইলটাকে রেখে তার ভাসুরের সঙ্গে নোংরা কাজে ব্যস্ত ছিল এবং তার খেয়ালই ছিল না যে অমিত তাকে বারবার ফোন করে যাচ্ছে। অমিত তাকে বারবার এটা জানার জন্যই ফোন করছিল যে তার শরীরটা এখন কেমন আছে। সোহিনী তার ভাসুরের সঙ্গে যখন নোংরামি করতে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় অমিত ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। অমিত তাদের দুজনকে ওই রকম অবস্থায় দেখে তার দাদার কলার ধরে মারতে শুরু করে। সোহিনী তখন কাঁদতে কাঁদতে অমিতকে বলে তার ভাসুর নাকি তার সঙ্গে জোর জবরদস্তি করেছিল। তার ভাসুরের উপর যখন দোষারোপ দেয় তখন তার ভাসুর বলে, সোহিনী তুমি এটা কি বলছো? তুমি তো নিজে থেকেই চাইছিলে যে আমি তোমার সঙ্গে এসব করি। এখন তুমি আমার উপরে সমস্ত দোষ থুপে দিচ্ছ কেন? তুমি এটা নিজে থেকে চেয়েছিলে। সোহিনী তখন কাঁদতে কাঁদতে নিজের ভাসুরকে ফাঁসানোর চেষ্টা করেছিল। তখন অমিত সোহিনীর কাছে গিয়ে তাকে ২-৩টে থাপ্পড় মেরেছিল আর বলেছিল, তোমার কি মনে হয় আমি বোকা? আমি কিছুই বুঝতে পারি না? আমি তোমার সব সত্যি জেনে গেছি। আমি ৫ মিনিট ধরে তোমাদের এই নোংরামিগুলো দেখছি। তুমি স্বইচ্ছায় এই লোকটার সাথে সবকিছু করছিলে। আজ আমি বাড়ি আসবো এই কথাটা তোমাকে বলিনি। ভেবেছিলাম তোমাকে আজ আমি সারপ্রাইজ দিব। অমিত যেহেতু রাতের বেলা বাড়ি আসতো, তাই অমিতের কাছে একটা এক্সট্রা চাবি ছিল। তখন অমিত বলে, বাড়ি এসে যখন দেখলাম রুমে তুমি নেই, তখন ভেবেছিলাম হয়তো তুমি বাবার বাড়ি চলে গেছো। কিন্তু যখন আমি এই লোকটার ঘর থেকে আওয়াজ পাই, তখন ভাবি এই রুমে তুমি কি করবে? আবার একবারের জন্য মনে হলো রুমা বৌদি তো বাড়িতেই নেই। এই কথাটা তুমি আমাকে বলেছিলে। তখন আমার মনে যেন কেমন একটা খটকা লাগে। তখনই আমি এই লোকটার রুমে ঢুকতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। তোমাদেরকে যখন এরকম নোংরামি করতে দেখি, আমি সবসময় তোমাকে ফোন করে খোঁজ খবর নিতাম যাতে তোমার এটা মনে না হয় যে আমি তোমার থেকে দূরে আছি। শুধুমাত্র আমাদের ভবিষ্যৎ ভালো করার জন্যই আমি দূরে গিয়ে টাকা ইনকাম করার কথা ভেবেছিলাম, যাতে ভবিষ্যতে আমরা দুজন ভালো থাকতে পারি। কিন্তু তুমি আমাকে এইভাবে ঠকাবে তাও আমার দাদার সঙ্গে মিলে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ঠিক সেই সময় অমিত তার বৌদিকে ফোন করে। তার বৌদিকে ফোন করা দেখে অমিতের দাদা কাঁদতে কাঁদতে অমিতের পা ধরে নেয় আর বলে, তোর বৌদিকে কিছু বলিস না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। অমিত, আমাকে ক্ষমা করে দে। তখন অমিত তার দাদাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, তোমরা যা ভুল করেছো এটা ভুলের কোনো ক্ষমাই হবে না। কারণ তোমরা দুইজন মিলে ভুল নয়, পাপ কাজ করেছো। পরের দিন ভোরবেলা অমিতের বৌদি বাড়ি চলে আসে এবং তার বরকে ধরে অনেক মারামারি শুরু করে আর বলে, তোর লজ্জা করেনি নিজের ভাইয়ের বউয়ের সঙ্গে এরকম নোংরা কাজ করতে? আমার ভালোবাসায় কি কমতি ছিল যে আমি ৪ দিনের জন্য ছিলাম না আর এই রকম নোংরা কাজ করতে হলো? এবং রুমা যখন সোহিনীর কাছে গিয়ে সোহিনীর চুলের মুঠি ধরে বলে, তোকে আমি নিজের বোনের মতো ভালোবেসেছিলাম এবং তোর উপর ভরসা করে এই বাড়ি থেকে আমি ৪ দিনের জন্য বাবার বাড়ি গেছিলাম। আর তার মাঝেই তোরা এইরকম নোংরামি কাজগুলো করলি। কিছুক্ষণের মজা পাওয়ার জন্য তোরা ৪টে জীবন নষ্ট করে দিলি। এই বলে রুমা ব্যাগের মধ্যে জামা কাপড় ভরা শুরু করে। তখন অমিতের দাদা রুমার পা ধরে ক্ষমা চায় আর বলে, ক্ষমা করে দাও। আমি আর এই ভুল কোনোদিন করব না। রুমা তখন তার বরকে দূরে সরিয়ে বলে, তোর মতো মানুষের সঙ্গে সংসার করা তো দূরের কথা, তোর মতো মানুষের আমি মুখও দেখতে চাই না। এর থেকে চিরকাল একা থাকা ভালো এবং আমার ছেলেকেও তোর থেকে দূরে সরিয়ে রাখবো। কারণ তোর সঙ্গে থাকলে সেও তোর মতোই হয়ে যাবে
এই কথাটা বলার পরে অমিত তার বৌদিকে নিয়ে বাবার বাড়ি চলে যায় এবং তার বৌদিকে তার বাবার বাড়িতে রেখে অমিত আবার বাইরে চলে যায় এবং তার বউ সোহিনীকে ৬ মাসের মধ্যে ডিভোর্স দিয়ে দেয়। ওদিকে অমিতের বৌদিও অমিতের দাদাকে ডিভোর্স দিয়ে দেয়। একটা মানুষ অনেক কষ্ট করে একটা মানুষের মনে বিশ্বাস তৈরি করে, যেটা ভাঙতে এক মুহূর্ত সময় লাগে না। অমিতের বৌদি অমিতের দাদার উপর বিশ্বাস করে কিছুদিনের জন্য বাবার বাড়ি গিয়েছিল। তার মাঝেই অমিতের দাদা তার বৌদিকে ঠকিয়েছিল। সোহিনীও কারো মুখ পায়নি, কারণ সে তার ভাসুরকেও মিথ্যা অপবাদে ফাঁসানোর চেষ্টা করেছিল। তাই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সে যখন তার বাবার বাড়িতে যায় এবং তার বাবার বাড়িতে যখন সবাই জানতে পারে যে সোহিনী কী করেছে, তখন সবাই তাকে ছোট নজরে দেখত। সে এখন তার বাবার বাড়িতে চাকরের মতো জীবনযাপন করছে। পাড়ার লোকে তাকে খারাপ নজরে দেখে। এই ঘটনাটা হতে ৩ বছর হয়ে গেছে। সোহিনী এখন বুঝতে পারে কিছুক্ষণের মজা নিতে গিয়ে সে কত বড় ভুল কাজ করেছে এবং তার জীবনটাকে নিজের হাতেই নষ্ট করে দিয়েছে। এই জন্যই বলে স্বামী স্ত্রী বিশ্বাস ও ভরসা একবার ভেঙে গেলে সেটা আবার ফিরিয়ে পাওয়া অনেক মুশকিল। তাই বন্ধুরা, এরকম কিছু কাজ করার আগে ১০ বার ভাবা উচিত। আমার যে পার্টনার আছে তার কি অবস্থা হবে এবং একটা ভুলের জন্য কতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। ঠিক যেমন সোহিনী, অমিত, রুমা এবং তার বর, এই ৪ জনের জীবন নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়বার হয়তো অমিত কাউকে বিশ্বাস করতে পারবে না। অমিত তার দাদার সঙ্গে সব সম্পর্ক ভেঙে দিয়েছিল। তার দাদার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখেনি। অমিতের দাদা এখন ওই বাড়িতে একাই থাকে। এই ঘটনাটা হওয়ার ২-৩ বছর পরে নাকি অমিত একটা মেয়েকে বিয়ে করেছিল এবং ওই মেয়েকে নিয়ে সে যেখানে কাজ করত সেখানেই থাকতো। ওই মেয়েটাও নাকি অমিতকে খুবই ভালোবাসে। এখন অমিত ওই মেয়েটাকে নিয়ে অনেক ভালো আছে এবং সে সোহিনীর কথা ভুলেও গেছে। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটাই